আগামী 5 আগস্ট ভারতের দিল্লিতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন। সরাসরি বলবেন না, ভিডিও বার্তা দেবেন, ভিডিও মাধ্যমে সেখানে উনি যুক্ত থাকবেন এবং কথা বলবেন। সেখানে সাংবাদিকরা থাকবেন এবং বেশ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পুত্র জয় থাকবেন, বাংলাদেশের সাবেক যে শিক্ষামন্ত্রী মিস্টার নওফেল তারাও থাকবেন, এরকম আরও অনেকেই থাকবেন। এ সংক্রান্ত একটা বিবৃতিও প্রচার হয়েছে, এ সংক্রান্ত পোস্টারও দেখা গেছে। সব কিছুই ঠিক আছে এবং যারা আয়োজক তারা গণমাধ্যমকে বলেছেন যে তাদের এই আয়োজনে ভারত সরকারের দিক থেকে কোনো আপত্তি নেই। এ সংক্রান্ত একটা কন্টেন্ট আমি গত রাতে কিন্তু আমাদের এই চ্যানেলে প্রচার করেছিলাম। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে ভিডিও বার্তা দিবেন কিনা, ভিডিওর মাধ্যমে উপস্থিত থাকবেন কিনা, এটা কিন্তু এখনও 5 তারিখ না আসলে আপনি বুঝতে পারবেন না। হয়তো এখন পর্যন্ত তারা প্রচার করছে মানুষের মনোযোগ আকর্ষণের জন্য এবং স্বাভাবিকভাবে মনোযোগ আকর্ষিত হয়েছে। ভারতের প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো, প্রধান যে দৈনিকগুলো, প্রায় সবাই কিন্তু এই নিউজটা বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং তারা বলেছে যে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছরের মাথায় 24-এর 5ই আগস্ট উনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং 26-এর 5ই আগস্ট উনি প্রথম প্রকাশ্যে আসছেন। এবং এটা শোনার পর আমার মধ্যে একটা আগ্রহ ছিল। আমার আগ্রহটা জন্ম নিয়েছে এই কারণে যে আমি আসলে দেখতে চাই যে 2 বছরে ওনার চেহারার কি পরিবর্তন হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমতা কিন্তু খুব ভালো টনিক। অনেক সময়কে দেখা যায় যে ক্ষমতায় যখন কেউ থাকে তার স্বাস্থ্য বয়স হলেও বোঝা যায় না, আবার ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্রুতই স্বাস্থ্য ভেঙে পড়ে। তো আমার খুব একটা আগ্রহ ছিল যে এই 2 বছরের ক্ষমতার বাইরে থাকার কারণ এবং এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার জন্য মৃত্যুদণ্ডের আদেশ হওয়া, এই সমস্ত ঘটনা নিশ্চয়ই তার মধ্যে একটা প্রভাব ফেলেছে। সেই প্রভাবের প্রতিক্রিয়া ওনার চেহারায়, ওনার শরীরে, ওনার স্বাস্থ্যে পড়েছে কিনা, পড়লে কতটুকু পড়েছে, এটা দেখার ব্যাপারে আমার একটা কৌতূহল অবশ্য ছিল। তো সেটা আদৌ পূরণ হবে কিনা আমি জানি না, কারণ আমি নিজেও বুঝতে পারছি না। কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রের আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব যারা আছেন ওখানে সাংবাদিকতা করেন, তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে উনি হয়তো শেষ পর্যন্ত ভিডিও বার্তায় উপস্থিত হবেন না, ভিডিওর মাধ্যমে। আমি জানি না আসলে কী হবে, কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই বিষয়টা বিভিন্ন মিডিয়াতে আসার পর বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে প্রতিক্রিয়া, এটা আমাকে একটু কৌতূহলী করে তুলেছে। দেখুন, 2টো ঘটনা বলি। একটা হলো যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার হুমায়ুন কবির, তার সঙ্গে সোমবার বিকেলে ভারতে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দীনেশ ত্রিবেদী PM অফিসে গিয়েছিলেন তেজগাঁওতে, সেখানে হুমায়ুন কবির সাহেব বসেন, সেখানে ওনার সঙ্গে ওনার দেখা হয়েছে এবং এই দেখা হওয়ার সময় হুমায়ুন কবির সাহেব সরাসরি বলেছেন যেন ভারত শেখ হাসিনাকে এ ধরনের একটা ভিডিও উপস্থিতি যেন না করতে পারে। উনি কী বলেছেন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি বলেছেন যে পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এবং তিনি এটাও বলেছেন একটু হুমকির মতো, সেটা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই কথা বলার পর দীনেশ ত্রিবেদী তাকে বলেছেন যে উনি যথাযথভাবে এই ব্যাপারটা বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেবেন, এই বলেছেন উনি। আসলে এটাই কূটনৈতিক ভাষা। কিন্তু হুমায়ুন কবির সাহেব যেভাবে কথাটা বলেছেন, এতে আমি একটু আমার কাছে একটু ভালো লাগেনি এই কারণে যে ওখানে শেখ হাসিনা কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? আমাদের সরকারের উদ্বিগ্ন হওয়ার কি আছে? সরকার কি ভয় পাচ্ছে? শেখ হাসিনা ভিডিওতে কিছু একটা বললেন,
তাদের বাংলাদেশের কি কি সমস্যা, এটা কেউ না কেউ বলতেই পারে। আর উনি যদি যে কথাটাই বলুন না কেন, উনি এভাবে না বললেও অন্যভাবে বলতে পারেন। উনি হয়তো ওনার ছেলেকে বললেন, ওনার ছেলে ওনার হয়ে বললেন, অথবা ওনার ছেলেই বললেন। এগুলি তো কোনোটাই তো বাতিল হয়ে যাচ্ছে না। কিন্তু এখানে ভয় পাওয়ার কি আছে? ভারতকে রিকোয়েস্ট করার কি? ভারতকেও তো আমরা আগে জানিয়ে দিয়েছি একবার, বারবার বলার তো কোনো প্রয়োজন নেই। ভারত নিজেরাই বুঝবে। দেখুন, এই দিনেশ টিভিতে কিন্তু তারেক রহমানকে ভারতের আগামী সেপ্টেম্বরে 12-13 তারিখে যে প্রোগ্রাম হবে ব্রিক্সের, সেখানে দাওয়াত করেছেন। তো ওনারাই তো চেষ্টা করবেন যেন সেই দাওয়াতটা যাতে নাকি আমরা মেনে নেই, অক্ষুণ্ণ রাখা হয়, যেন তারেক রহমান সাহেব সেখানে যান। এই জন্য অনুকূল পরিবেশ অথবা এর ধরনের কোনো ঘটনা ঘটতে না দেওয়া, এটা তো ওনাদের দিক থেকে আছে। বারবার বলার মাধ্যমে আমরা কি আমাদের দুর্বলতাটাই প্রকাশ করে দিচ্ছি না? প্রয়োজনটা কী ছিল? আমার কাছে বরং হুমায়ুন কবির সাহেবের চেয়ে আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, ওনার কথাটা শামা ওবায়েদ, ওনার বক্তব্যটা আমার কাছে মানে বেশ স্মার্ট মনে হয়েছে, অধিকতর স্মার্ট মনে হয়েছে। উনি কি বলেছেন শুনেন, বাংলাদেশ প্রতিদিনে ওনার নিউজটা আছে, আমি শিরোনামটা দেখেন কি লিখেছে: সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই। এটা হলো গিয়ে আমি মনে করি রিয়েল স্পিরিট, এটাই হওয়া উচিত। আপনি যদি মনে করেন তার বক্তব্যকে আপনি গুরুত্ব দিতে চান না, যদি ইগনোর করেন, আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন কেন? আমি একটা জিনিস এটা বুঝতে পারি না। দেখুন উনি কি বলেছেন, ওনাকে সাংবাদিকরা বেশ অনেকগুলো প্রশ্ন করেছিল, এই অনলাইন মিটিংয়ের সম্বন্ধে বলা হয়েছিল, সেখানে উনি কি উত্তরটা দিয়েছেন শুনুন। উনি বলেছেন, সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক তা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস ভারতও তো চায় না, ভারতও তা চায় না। এই যে বক্তব্যটা, এটা হলো প্রকৃত প্রস্তাবে একটা কূটনৈতিক বক্তব্য। এইভাবেই বক্তব্য দেওয়া উচিত। আপনি উদ্বিগ্ন হবেন কেন? উদ্বিগ্ন হওয়ার কী আছে রে ভাই? তো আমি জানি না। এবং উনি পরে এই কথাটা বলেছেন যে কে কি বলল, মানে এই বিষয়টা নিয়ে আমাদের ওখানে কে কথাই বললো না বললো, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নাই। যেমন ওনারা বলেছেন যে, ওনাকে জিজ্ঞাসা করছি ওনাকে, যদি এই ধরনের অনুষ্ঠান হয় তাহলে কি দু দেশের সম্পর্কের যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। দেখেন দেখেন শামা ওবায়েদ কী বলেছেন। উনি বলেছেন যে অবশ্যই এটা ক্ষতি করতে পারে, তবে আমরা তো সেটা চাচ্ছি না। আমি মনে করি বাংলাদেশের মানুষও চায় না এবং সরকারও চায় না যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নেতিবাচক হোক। আমরা চাই সম্পর্ক আরও উন্নত হোক, এবং তা উন্নতির দিকেই যাচ্ছে। আমি আশা করি বিষয়টি মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম পরিচালনা করবে। খুবই ম্যাচিউর রিমার্কস কিন্তু। তো আমিও সেগুলি বলি যে এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না। আপনি যত উদ্বিগ্ন হবেন তত কিন্তু উদ্বেগ আপনাকে পেয়ে বসবে। মাথায় রাখবেন, এখন কিন্তু অনলাইনের যুগ রে ভাই। এবং আমি তো এটাও মনে করি যে শেখ হাসিনার বক্তব্য এদেশে প্রচার করা যাবে না বলে যে নিষেধাজ্ঞা আদালতের আছে, আমার কাছে ওটাও গ্রহণযোগ্য মনে হয় না। কেন আপনি তার কথা প্রচার করতে দিবেন না? তার কথা প্রচার করতে না দেওয়ার আপনার যে আদেশ, এই আদেশ কি বাস্তবায়িত হচ্ছে? সবাই তো প্রচার করতেছে। তো যে আদেশ কেউ বাস্তবায়ন করে না, যে আদেশ কেউ মানে না, সেটা দেওয়ার মাধ্যমে আপনার অবস্থানটা যে মানুষের কাছে হাস্যকর হয়ে যায়। এ ধরনের আদেশ দিতে যান কেন? আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আপনারা থামাবেন কীভাবে? এখন কি আগের দুনিয়া আছে নাকি ভাই? মুহূর্তে সারা দুনিয়ায় এই সমস্ত তথ্য ছড়িয়ে যাচ্ছে, মুহূর্তে সারা দুনিয়ার থেকে আমাদের এখানে চলে আসছে। তো এগুলোকে থামানো যায়। নিতান্ত যাদের অনলাইন সম্পর্কে কোনো ধারণা নাই, কেবল তাদের পক্ষেই এ ধরনের প্রাগৈতিহাসিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব। এছাড়া আর কেউ দিবেন এই ধরনের। আমার মানে ব্যাপারটা হলো এরকম, আপনি কথা বলতে দেন, যার যা ইচ্ছে বলুক। ওগুলো বললে মহাভারত অশুদ্ধ হয় না, ওগুলো বললে আকাশ মানে মানে ভবনের ছাদ ভেঙে মাথার উপর পড়ে না। বরঞ্চ তারা যত বেশি বলবে, সেগুলো নিয়ে মানুষ তত বেশি আলোচনা করবে, মানুষ ভুল ভ্রান্তি ধরতে পারবে। কিন্তু যখন আপনি